হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো ভাই আমরা কিন্তু আমাদের কেমিস্ট্রির 4th চ্যাপ্টার পর্যায় সারণী হচ্ছে অলরেডি 3টা ক্লাস দেখে ফেলছি। আজকে হচ্ছে আমরা 4র্থ ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটাকে শেষ করব। আচ্ছা, তো চলো আমরা টাইম ওয়েস্ট না করে ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ধাতব এবং অধাতব ধর্ম। হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ এটার একটা মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। সো আজকের টপিকগুলো বোঝার জন্য সেই আইডিয়াটা কিন্তু আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। সো যারা লেকচার নাম্বার 3 করো নাই তারা হচ্ছে আমাদের প্লে লিস্টটা থেকে লেকচার নাম্বার 3 করে ফেলো। তো যাই হোক, আসলে আমরা এটা দেখার চেষ্টা করি। তো ধাতব ধর্ম বলতে আসলে কি বোঝায় সেটা একটু দেখার চেষ্টা করি, এবং একই সাথে অধাতব ধর্ম কি সেটা একটু বুঝবো আমরা। আচ্ছা, আসো তাহলে নাম শুনে হয়তো বোঝা যাচ্ছে ধাতব ধর্ম মানে কি, ধাতুর ধর্ম, তাই না? ধাতুর যে যে বৈশিষ্ট্য আছে সেটাই হচ্ছে ধাতব ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে ভাই ধাতুর কি কি বৈশিষ্ট্য আছে? প্রথমে দেখি ধাতুর কি কি ভৌত বৈশিষ্ট্য আছে, মানে বাইরে থেকে আমি কি কি বৈশিষ্ট্য দেখতে পারি। প্রথম কথা হচ্ছে ধাতুগুলো কি হয়, অনেক বেশি চকচকে হয়, শাইনি হয়, তাই না? তারপর হচ্ছে এদেরকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়, সনোরাস, এটাকে আমরা সনোরাস বলি, ঝনঝন শব্দ করে, বুঝতে পারছো? তারপর এরা কি হয়, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। হ্যাঁ, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হয়। আচ্ছা, এগুলো কি একটু এক্সাম্পল দিব? আমি তোমাদের একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, না কোনটা আসলে কিরকম একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন চকচকের মধ্যে কি আছে, সোনা বা রূপা চিন্তা করো, একদম শাইনি হয় না, ঝনঝন শব্দ করে। তুমি যদি লোহাকে পিটাও তাহলে সেটা কিন্তু ঝনঝন শব্দ করবে। আবার অনেকের স্কুলে কিন্তু কি আছে, ঘন্টি আছে না, সেই ঘন্টির মধ্যে কিন্তু বিভিন্ন ধাতুর একটা মিশ্রণ ব্যবহার করা হয় আঘাত করলে যাতে অনেক বেশি শব্দ করে। তারপর তাপ ও বিদ্যুৎ সুপরিবাহীর মধ্যে এক্সাম্পল কি, তুমি চিন্তা করো বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রপাতি, তার মধ্যে কি আছে জানো, কপারের তার আছে। কপারের তারের একটা কুণ্ডলিত গঠন আছে। তার মানে তাদেরকে কেন আমরা ব্যবহার করতেছি, তাদের মধ্যে দিয়ে যখন আমি বিদ্যুৎ শক্তি চালনা করি সেই বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের কাজটা সে করে। তার মানে তুমি বলতে পারো সে হচ্ছে বিদ্যুৎকে পরিবহনের কাজটাও করতে পারে। বুঝতে পারছি? তাপের জন্য একই রকম ব্যাখ্যা। তুমি যে হিটারের কথা চিন্তা করো বা কেটলির কথা চিন্তা করো। আচ্ছা আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে আমাদের বেসিক কথা, এগুলো হচ্ছে আমাদের ভৌত বৈশিষ্ট্যগুলা। এবার তুমি যদি একটু রাসায়নিক বৈশিষ্ট্যের দিকে আসো, হ্যাঁ, রাসায়নিক বৈশিষ্ট্য, তাহলে এরা কি করে, এরা যখন যৌগ গঠন করবে, যৌগ গঠনের বিষয়টা চ্যাপ্টার নাম্বার 5 আবার আমরা ভালো করে পড়বো, সমস্যা নেই। তো যাই হোক, যখন এরা যৌগ গঠন করে তখন এরা কি করে, তাদের সর্বশেষ কক্ষপথ থেকে 1 বা 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, বুঝছো? তার মানে তারা কি করতে পারে, 1টা বা 2টা ইলেকট্রন ত্যাগ করে যৌগ গঠন করে। ওকে, বেসিক কথা কি বুঝতে পারছি? তারা ইলেকট্রন ছাড়বে। এখন বলতে পারো ভাই ইলেকট্রন ছেড়ে কিভাবে যৌগ গঠন করে, সেটা কিন্তু চ্যাপ্টার 5 এর পড়া, আমরা কিন্তু অত বিস্তারিত এখন পড়বো না, জাস্ট আমরা বৈশিষ্ট্যগুলো শিখলাম আর কি। ঠিক আছে ভাই, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের ধাতুর আছে। ওকে, আচ্ছা এবার দেখার চেষ্টা করি তাহলে কারা কারা ঠিক ধাতু হবে। আমি এক্সাম্পল দেখার চেষ্টা করি ভাই, উদাহরণ দেখার চেষ্টা করি। উদাহরণের মধ্যে তুমি বলতে পারো যাদের নামের শেষে আম আছে তাদের বেশিরভাগই কিন্তু ধাতু হয়, সবাই না বাট বেশিরভাগই ধাতু হয়। যেমন ধরো তুমি চিন্তা করো লিথিয়াম, তাই না? তারপর ধরো সোডিয়াম, তারপর ধরো হচ্ছে আমাদের পটাশিয়াম, হ্যাঁ, তারপর ধরো ক্যালসিয়াম, সবার নামের শেষে কি আছে, আম আছে না, তাই এরা হচ্ছে ধাতু। আচ্ছা গেল, তাহলে আমাদের ধাতুর ধর্মগুলো কিন্তু শেষ। কিভাবে আমরা নির্ধারণ করবো সেটা কিন্তু আমরা দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আগে আমরা এইদিকে দেখি অধাতব ধর্মের মধ্যে কিরকম আছে, তাহলে বুঝতে পারতেছি এখানে যেসব ধর্ম আছে অধাতব ধর্মের মধ্যে সেসব ধর্ম থাকবে না, রাইট? তার মানে এদের আঘাত করলে ঝনঝন শব্দ করবে না, এটা দেখতে অনেক বেশি চকচকে নয়, তারপরে এটা কিন্তু তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী নয়, তাই না? রাইট, তার বলে এগুলো কি হবে, সব নয় হবে, এটাও হয় না এটাও হয় না। তুমি যদি এটা দেখতে চাও, ওরা কি করতো, ইলেকট্রন ত্যাগ করতো, ত্যাগ করে যৌগ গঠন করতো, তাই না? এখানে কিন্তু ইলেকট্রন ত্যাগ হবে না, আমি বলতে পারি এখানে কি হবে, ইলেকট্রন গ্রহণ হবে। ওকে, ইলেকট্রন গ্রহণ করে তারা যৌগ গঠন করে। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি, এক্সাম্পলের মধ্যে কি কি আমি দেখতে পারি, উদাহরণ।
উদাহরণের মধ্যে আছে ধরো আমাদের ফসফরাস আছে, সালফার আছে, বিভিন্ন হ্যালোজেন ধরো ক্লোরিন আছে, তাই না? তারপর ধরো নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এরকম অনেক এক্সাম্পল কিন্তু বলা যায়। তাহলে হয়তো তুমি একটা কমন প্যাটার্ন দেখতে পারতেছো, এরা সবাই হচ্ছে আমাদের পর্যায় সারণীর বাম দিকের মৌল, তাই না? গ্রুপ 1 এর মধ্যে আমাদের লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে। গ্রুপ 2 এর মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এইসব আছে। এরা সব হচ্ছে সবাই পর্যায় সারণীর ডান দিকের মৌল, বুঝতে পারছো? যেমন ফসফরাস, সালফার, ক্লোরিন এর সবাই কিন্তু গ্রুপ 15, 16, 17 আছে। তার মানে একটা কথা হয়তো আমি আইডিয়া করতে পারতেছি, বাম দিকে যারা আছে তারা সবাই ধাতু, ডান দিকে যারা আছে তারা সবাই হচ্ছে কি অধাতু। হয়তো আমরা এটা আইডিয়া করতে পারতেছি। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে সুন্দর করে পর্যায়বৃত্ত ধর্ম দ্বারা এক্সপ্লেন করতে পারি? দেখো, আমাদের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা দুইটা কথাই মেনলি শিখি। কোন দুইটা কথা বলতো? একটা হচ্ছে বাম থেকে ডানে গেলে কি হয়, বাম থেকে ডানে গেলে কি পরিবর্তনটা হয়, আর মানে পর্যায় ভিত্তিক ধর্ম, এটাকে আমরা কি বলি? পর্যায় ভিত্তিক ধর্ম। একই পর্যায়ে যদি আমি বাম থেকে ডানে যাই, তার মানে এই কথাটা এভাবে বলা উচিত, এটাকে আমরা এভাবে বলা উচিত যে একই পর্যায়ে, এভাবে বলে দিই, হ্যাঁ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়, রাইট? আবার যদি আমি উল্টা ভাবে চিন্তা করি, অন্যরকম ভাবে চিন্তা করি, একই গ্রুপের উপর থেকে নিচে আসলে কি হয়? উপর থেকে নিচে, রাইট? এই দুটো তো আমরা দেখছিলাম, আকারের ক্ষেত্রে দেখছিলাম, সামনে আমরা দেখবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করে দেখো, আমি যদি একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যতই আমি একই গ্রুপের উপর থেকে নিচে আসবো, তত আমাদের কি হবে? আকারটা বাড়তে থাকবে না? তোমাদের আগের ক্লাসে পড়াটা একটু মনে করো, যত আমি উপর থেকে নিচে আসি শক্তি স্তর বাড়তে থাকে, শক্তি স্তর বাড়তে থাকে মানে কি? আকারটা বাড়তে থাকে। তাহলে চিন্তা করে দেখো, ধরো আমি এখানে তোমাকে সোডিয়াম নিলাম, সোডিয়াম দিয়ে বোঝাচ্ছি তোমাকে। সোডিয়াম ইলেকট্রন বিন্যাস কি বলতো? লেসে এরকম যে 2,8,1, তাই না? রাইট? তারপর সোডিয়াম নিচে কি আছে বলো? পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,8,1, তাই না? তাহলে একটু চিন্তা করে দেখো, সোডিয়াম আছে 3টা শক্তি স্তর, তাই না? এই ধরো আমাদের সোডিয়াম নিউক্লিয়াস, আর এই ধরো আমাদের তৃতীয় শক্তি স্তরটা আমি বললাম, রাইট? এখানে আমাদের ইলেকট্রনটা আছে। পটাশিয়ামের জন্য কি হচ্ছে? চতুর্থ শক্তি স্তরে বাইরের ইলেকট্রনটা আছে। তাহলে এই ধরো আমাদের নিউক্লিয়াস, এই ধরো আমাদের চতুর্থ শক্তি স্তরটা, তাই না? তাহলে একটু বলো তো, বাইরের ইলেকট্রন থেকে কোন নিউক্লিয়াসটা কাছে আছে? এই যে ইলেকট্রনটা আমি বলতেছি, এখান থেকে কোন নিউক্লিয়াসটা কাছে আছে বলো তো? এখানে আছে 3টা শক্তি স্তর, আর এখানে আছে 4টা শক্তি স্তর, বুঝতে পারছি? এখানে 3টা আর এখানে 4টা, তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারছি 3টার জন্য এটা কাছাকাছি থাকবে, আর 4টা মানে বেশি, তাই এটা দূরে থাকবে। তাহলে এখন আমাকে বলো, কোন জায়গা থেকে ইলেকট্রনটা বের করা সহজ? বলতে পারো কেন ভাই আমি ইলেকট্রন বের করা দিয়ে চিন্তা করব? একটু দেখো তো ভাইয়া, ধাতু ক্ষেত্রে আমরা দেখছিলাম ইলেকট্রন ত্যাগের বিষয়টা, যারা যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা তত ভালো ধাতু। ওকে, যত সহজে ছাড়তে পারবো তত ভালো ধাতু। তাহলে একটু দেখো তো, এই দুটার মধ্যে কাদের ক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতাটা বেশি হয়? নিশ্চয়ই যেখানে ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে দূরে আছে। কেন? কারণ নিউক্লিয়াস কিন্তু ইলেকট্রনকে নিজের কাছে টান দিয়ে ধরে রাখে। আমি যদি তাকে ওর থেকে দূরে নিয়ে যেতে পারি, তাহলে এই টান বলটা কিন্তু কমে যাবে। দেখো, আমরা কিন্তু কুলম্বের সূত্র পড়ছিলাম, F সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার, তাই না? তার মানে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব যত বেশি আকর্ষণ বলটা তত কম। তাহলে এখানে আমি দেখতে পারলাম দূরত্বটা বেশি ওর তুলনায়, তাহলে আকর্ষণ বলটা কম, যার ফলে এখান থেকে ইলেকট্রন বের করাটা কি হবে? সহজ হবে, ইজি হবে, তাই না? তাহলে যেখান থেকে ইলেকট্রন বের করা যত ইজি, সেটা তত বেশি ভালো ধাতু। যেহেতু পটাশিয়ামে ইলেকট্রনটা বের করা ইজি হইলো, সেটা হচ্ছে সোডিয়াম থেকে বেশি ভালো ধাতু, এরকম। তাহলে আমি বুঝতে পারলাম আকার যত আমি বাড়াইতে পারবো, ধাতব ধর্ম তত বাড়বে। উপর থেকে নিচে আসলে, একই গ্রুপের উপর থেকে নিচে আসলে আকারটা বাড়তে থাকে, তাই না? আকারটা বাড়তে থাকলে আমাদের ধাতব ধর্ম কি হবে? বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটু কি বুঝতে পারছি? ধাতব ধর্ম বৃদ্ধিপ্রাপ্ত হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হবে বলতো? এখন নিশ্চয়ই আমরা বুঝতেই পারতেছি, বাম থেকে ডানে গেলে আমাদের কি হবে? আকারটা কমতে থাকবে না? এটা কিন্তু গত ক্লাসে পড়া। কেমনে আকার কমে বলতো? আমাদের এখানে শক্তি স্তর যুক্ত হচ্ছে না, কিন্তু একটা প্রোটন এবং একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে, যার ফলে দেখো চার্জের মানটা বেড়ে যাচ্ছে, আকর্ষণ বলটা বৃদ্ধি পাচ্ছে। যত বেশি আকর্ষণ, আকার তত ছোট।
আচ্ছা, তো আকার যদি ছোট হয় একটু খেয়াল করে দেখো সম্পর্কটা কিরকম, বড় হইলে বেশি, ছোট হইলে কম, রাইট? তাহলে এখানে কি হবে, ধাতব ধর্মটা কম হবে, তাই না? কমতে থাকবে আর কি, ধাতব ধর্ম কিন্তু হ্রাস পাইতে থাকবে। ওকে, আচ্ছা এইবার একটু চিন্তা করে দেখো তো অধাতব ধর্মের বেলায় কি হয়। আমরা কিন্তু অলরেডি দেখছি ভাই ধাতব ধর্ম আর অধাতব ধর্ম হচ্ছে একে অপরের অপোজিট, তাই না? এটা হচ্ছে এটার অপোজিট একটা জিনিস, রাইট? আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছি যেখানে এইটার ব্যাখ্যা খাটলো, যেরকম ভাবে খাটলো এটার ব্যাখ্যা ঠিক তার উল্টা হবে, তাই না? যেহেতু অপোজিট। তাহলে একটু চিন্তা করে দেখো তো, আমি ধাতব ধর্ম যেখানে বৃদ্ধি করলাম সেখানে অধাতব ধর্ম কি হবে, হ্রাস পাবে না? হ্রাস পাবে। আবার যেখানে ধাতব ধর্ম হ্রাস করলাম সেখানে অধাতব ধর্ম কি করবে, বৃদ্ধি পাবে। ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, তাহলে একটু চিন্তা করে দেখো তো উপরের জিনিসগুলো, তাহলে আমি একটু লিখে দিই। কি বলছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে দেখো, ধাতব ধর্ম হ্রাস পায়, তাই না? একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে দেখছো হ্রাস পাচ্ছে, আর অধাতব ধর্ম বৃদ্ধি পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, তাই না? দেখছো এরকম। আর যদি আমি একই গ্রুপের উপর থেকে নিচে আসি সেই ক্ষেত্রে উল্টা জিনিসটা হবে, ধাতব ধর্ম হচ্ছে বৃদ্ধি পাবে কারণ আকারটা বাড়তেছে, ধাতব ধর্ম বৃদ্ধি পাবে এবং অধাতব ধর্ম হ্রাস পাবে। তাই না? এই যে দেখো এই জিনিসটা। তাহলে আশা করি ভাইয়া এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হলো। চলো তাহলে আমরা আগাই। কি বলছে দেখো, অর্ধধাতু বা অপধাতু, এটা মানে আসলে কি? আচ্ছা খেয়াল করে দেখো নামের মধ্যে কিন্তু ব্যাখ্যা লুকায় আছে, তাই না? আমরা শব্দগুলোকে একটু ভালো করে এক্সপ্লেন করে করে পড়বো। দেখি এখানে একটু খেয়াল করে দেখো যে নামের মধ্যে কি আছে, ধাতু যেটা পরিপূর্ণভাবে ধাতব ধর্ম প্রকাশ করবে না সেটা অর্ধেক পরিমাণ ধাতব ধর্ম প্রকাশ করবে। খুব সহজ জিনিস, তাই না? যেটা অর্ধেক পরিমাণ ধাতব ধর্ম প্রকাশ করলো সেটাই হচ্ছে অর্ধধাতু। তাহলে বাকি অর্ধেক পরিমাণ কিরকম ধর্ম প্রকাশ করবে বলো একটু মাথা খাতায়। তাহলে বাকি অর্ধেক পরিমাণ বৈশিষ্ট্য কিসের মতো হলো না তাহলে বাকি অর্ধেক পরিমাণ বৈশিষ্ট্য সে কার মতো করে প্রকাশ করবে বলতো? অর্ধেক যদি ধাতু হয় বাকি অর্ধেক অধাতুর মতো, রাইট? তুমি বলতে পারো কারা হচ্ছে অধাতু, যারা হচ্ছে ক্ষেত্র বিশেষে ধাতু ও অধাতু উভয়ের মতো আচরণ করতে পারে, উভয়ের মতো আচরণ করতে পারে। ইজ ইট ক্লিয়ার? আশা করি ভাই এই জিনিসটা তোমাদের পরিষ্কার হলো। আচ্ছা এখন বলতে পারো ভাই কেমনে এটা সম্ভব, ধাতুর মতো আচরণ করলো আবার অধাতুর মতো আচরণ করলো, এরকম হওয়া সম্ভব? একটা মানুষকে একই সাথে ছেলে এবং মেয়ে হওয়া সম্ভব? এরকম তো সম্ভব না, রাইট? তাহলে এখানে আমাদের একটু কেমিক্যাল ব্যাখ্যাটা জানা লাগবে, বুঝছো? রাসায়নিক ব্যাখ্যাটা জানা লাগবে কিভাবে ধাতুর মতো কাজ করে। আমরা জানি ধাতুরা হচ্ছে যখন যৌগ গঠন করে তখন তারা কি করে বলতো, তখন কিন্তু তারা হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে দেয়, তাই না? অর্থাৎ যারা হচ্ছে ক্ষেত্র বিশেষে, নট একই সাথে, ক্ষেত্র বিশেষে একটা কেসে কি করতে পারে, ইলেকট্রন ছাড়তে পারে ধাতুর মতো, আবার আরেকটা কেসে কি করতে পারে, ইলেকট্রন গ্রহণ করতে পারে অধাতুর মতো, এরকম হইতে পারে। ওকে, তাহলে দেখো ধাতু যেহেতু আমাদের ইলেকট্রন ত্যাগ করে যৌগ গঠন করে, আমি বলতে পারি ক্ষেত্র বিশেষে, অনেকে মনে করে কি একসাথে না, একসাথে না বিষয়টা। একটা কেসে তুমি দেখলা একটা অর্ধধাতু ধাতুর মতো আছে, আরেকটা কেসে দেখলা একটা অর্ধধাতু অধাতুর মতো আছে, এরকম। হ্যাঁ, তো ক্ষেত্রে বিশেষে তারা ইলেকট্রন গ্রহণও করতে পারে আবার ত্যাগও করতে পারে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার আমরা দেখি আমাদের অপধাতু বা অর্ধধাতু, এদেরকে কিন্তু আরো কিছু নামে ডাকা যেতে পারে, যেটা আমি লিখে দিই। এটাকে আমরা সেমি মেটাল বলতে পারি বা মেটালয়েড কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, এগুলো তোমরা একটু শিখে রাখো, তোমাদের বইয়ে নাই যদিও। বা উপধাতু কিন্তু বলা যেতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন নাম আছে। তো যেটাই তোমাকে দেওয়া হোক না কেন, তুমি বুঝবা কি সবকিছু একই জিনিসকে ইন্ডিকেট করা হয়। তো যাই হোক, সমস্যা নেই। এবার আমরা কিছু এক্সাম্পল দেখার চেষ্টা করি। হ্যাঁ, উদাহরণ। সেরকম উপধাতু কয়টা আছে জানো, বা অপধাতু কয়টা আছে? আমাদের পর্যায় সারণীতে 6টা আছে, তাই না? এক এক সোর্সে এক এক রকম কথা লিখছে, একটা জায়গায় 6টা, আরেকটা জায়গায় দেখলাম 7টা। বাট আমরা মনে রাখবো
6টাই আমাদের জন্য বেশি গ্রহণযোগ্য, বুঝতে পারছো? 6টাই বেশি গ্রহণযোগ্য। আচ্ছা, এই 6টার মধ্যে আসলে কে কে আছে আমি যদি তোমাকে একটু বলে দিই, দেখো বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, স্টিবিয়াম, টেলুরিয়াম, তাই না? তাহলে হয়ে গেল 6টা। তাহলে দেখো এটা কিভাবে তুমি মনে রাখতে পারো, আমি ছন্দ দিয়ে দিচ্ছি তোমাদের। হ্যাঁ, দেখো বেশি গ্যাস সবার টেনশনের কারণ, সবার টেনশন দিয়ে মনে রাখো, সমস্যা নেই। তাহলে যদি আরো গ্যাসের সমস্যা হয়, গ্যাস্ট্রিকের সমস্যা, তার সে কি একটু দুশ্চিন্তা পড়ে যায়, হ্যাঁ আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে ওষুধ খাইতে হবে, রাইট? তার মানে যার হচ্ছে বেশি গ্যাস জমা হয়ে গেল পেটের মধ্যে, সেটা তার টেনশনের কারণ, এভাবে তুমি মনে রাখো। আচ্ছা, এবার দেখার চেষ্টা করি কোন পার্টটা দিয়ে আমি কি বুঝতে পারি। বে দিয়ে হচ্ছে বোরন, তাই না? সি দিয়ে হচ্ছে সিলিকন, গ্যাসের গ দিয়ে হচ্ছে জার্মেনিয়াম, স দিয়ে হচ্ছে আর্সেনিক। হ্যাঁ, সবার দিয়ে হচ্ছে স্টিবিয়াম, রাইট, যেটাকে আমরা অ্যান্টিমনি বলতে পারি। আর টেনশন দিয়ে হচ্ছে টেলুরিয়াম। ওকে, এরকম কিছু কিছু জায়গায় হচ্ছে পোলোনিয়ামটা লিখছে, বাট পরবর্তীতে দেখা গেছে পোলোনিয়ামটা একটা ধাতুর মতোই বেশি আচরণ করে, অধাতুর মতো অত বৈশিষ্ট্য পাওয়া যায় না। সো এইগুলো আমার মনে হয় যে তোমরা মনে রাখতে পারবা, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আচ্ছা তাহলে গেল, চলো আমরা আগাই। এর প্রশ্ন হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি। এখন আয়নীকরণ শক্তি বলতে আসলে কি বোঝায় আমি একটু সংজ্ঞাটা বলি আগে, তারপর তোমাদের এক্সপ্লেন করে দিব। হ্যাঁ, 1 মোল গ্যাসীয় পরমাণু হতে, আমি পরে কিন্তু এক্সপ্লেন করবো, হ্যাঁ সমস্যা নাই, গ্যাসীয় পরমাণু হতে 1 মোল ইলেকট্রন বের করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমি এখন একটু এক্সপ্লেন করে দিয়ে দেখো। প্রথম কথাই হচ্ছে এখানে কি বলা হয়েছে, এই ব্যাখ্যাটা কিন্তু গ্যাসীয় পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, তার মানে সলিড বা লিকুইড এদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, তাই না? আমরা জানি পদার্থের কিন্তু 3টা অবস্থা আছে, তাই না? চ্যাপ্টার 2 আমি এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা হচ্ছে লেকচারগুলো দেখে নিতে পারো, সমস্যা নেই। তার মানে পরমাণুগুলো অবশ্যই কি থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে। কতটুকু পরমাণু হবে, 1 মোল পরমাণু হবে। এখন সমস্যা হচ্ছে ভাই এই মোল বলতে আবার কি বোঝায়? এই মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। হ্যাঁ, 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এত সংখ্যক পরমাণুর কথা আমি চিন্তা করতেছি। চ্যাপ্টার 6 আবার এটা আমরা এক্সপ্লেন করবো কেন আমি এই সংখ্যাটা নিয়ে আলোচনা করতেছি। তো এতগুলো পরমাণু থেকে যদি আমি 6.023 10 টু দি পাওয়ার 23, হ্যাঁ, এতগুলো ইলেকট্রন বের করে তাকে ধরো হচ্ছে কি করতে চাচ্ছি, একক ধনাত্মক আয়ন বা ক্যাটায়নে কনভার্ট করতে চাচ্ছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাকে বাইরে থেকে যে পরিমাণ শক্তি প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আরো সহজে কিভাবে মনে রাখতে পারি, আয়নীকরণ শক্তি হচ্ছে আয়ন তৈরি করা শক্তি। আয়নীকরণ শক্তি মানে কি, ক্যাটায়ন তৈরি করা শক্তি। তাহলে একটু চিন্তা করে দেখো তো, বিষয়টা একটু খেয়াল করে দেখো। ধরো তোমার কাছে সোডিয়াম আছে, আমি কি করলাম, তুমি সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন বের করে নিও। তাহলে কিসে কনভার্ট হয়ে যাবে বলো, সোডিয়াম প্লাস ক্যাটায়নে কনভার্ট হয়ে যাবে না, রাইট? তাহলে এই সোডিয়াম থেকে ইলেকট্রন বের করার জন্য যে শক্তিটা প্রয়োজন সেটাকে আমরা কি বলতেছি বলতো, আয়োনাইজেশন এনার্জি বা আয়নীকরণ শক্তি। এবং যেহেতু আমাকে বাইরে থেকে কাজ করতে হচ্ছে, সো এই মানটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে, ধনাত্মক হবে। ওকে, আশা করি বুঝতে পারলাম। এবার আমরা দেখার চেষ্টা করি এটার মধ্যে কিরকম পর্যায়বৃত্ত ধর্ম বিদ্যমান, তাই না? পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক কিরকম ধর্ম বিদ্যমান। আচ্ছা, আমরা একদম শর্টে করবো এগুলা। হ্যাঁ, এগুলো হচ্ছে আর তোমাদের টাইম ওয়েস্ট করবো না। বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে আসলে কি হয়। তাহলে চিন্তা করে দেখো, উপর থেকে নিচে আসলে আমাদের কি হচ্ছে, আকারটা কিন্তু ক্রমাগত বাড়তেছে। আমরা কি বলতেছিলাম বলতো, আমাদের হচ্ছে ইলেকট্রন বের করা লাগবে, রাইট? ইলেকট্রন বের করা লাগবে। তাহলে বলো, আমরা কিন্তু ধাতব ধর্মের মধ্যে কিন্তু পড়ে আসছি, আকার বড় হইতে থাকলে ইলেকট্রন বের করাটা সহজ, কারণ নিউক্লিয়াস থেকে দূরত্ব বেড়ে যায়, আকর্ষণটা কমে যায়, রাইট? তার মানে যার আকার যত বড় তার
আয়নীকরণ শক্তি তত কম। ধাতব ধর্মের সাথে তুমি মিলাও আর কি। তাহলে একই রকম ভাবে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো, যেহেতু আকার এখানে বাম থেকে ডানে গেলে কমতে থাকে, তাহলে নিউক্লিয়াস থেকে দূরত্ব কিন্তু কমছে, তাই না? নিউক্লিয়াস থেকে দূরত্ব কমলে নিশ্চয়ই সেখানে আকর্ষণ বলটা বেশি থাকবে। সেই আকর্ষণ বল থেকে সেই ইলেকট্রনটাকে বের করে আনতে আমাকে বেশি কাজ করতে হবে, রাইট? এরকম বিষয়টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আয়নীকরণ শক্তির মানটা কি হয়ে যায়? বেড়ে যায়। তার মানে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা বেশি, উপর থেকে নিচে আসলে কিন্তু কম হয়। ওকে, ইজ ইট ক্লিয়ার? এটা কিন্তু সহজ ব্যাখ্যা। এবার আসো ভাই, এখানে বেশ কিছু ঝামেলা আছে। বেশ কিছু ঝামেলা আছে, হ্যাঁ? তাহলে এখানে বেশ কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো একটু বোঝার চেষ্টা করি। ব্যতিক্রমগুলোর মধ্যে কিরকম কি হইতে পারে? আচ্ছা, তো প্রথমে আমরা দেখব এই ব্যতিক্রমটা, তাই না? আচ্ছা, একটা দেখলে তুমি বাকিগুলো পারবা যদিও। আচ্ছা, আমি বলে দিচ্ছি। দেখো, প্রথম হচ্ছে ম্যাগনেসিয়াম এবং দেখলাম কি অ্যালুমিনিয়াম। আমি দেখতে চাই এদের মধ্যে আয়নীকরণ শক্তির কেসটা কিরকম হয়। আমরা কি বলতেছিলাম? ম্যাগনেসিয়াম আছে কোথায়? বাম দিকে। অ্যালুমিনিয়াম আছে একই পর্যায়ে ডান দিকে, রাইট? দুটাই কিন্তু কোথায় আছে? তৃতীয় পর্যায়ে আছে। তাহলে বাম থেকে ডানে গেলে আমাদের মানটা কিন্তু বৃদ্ধি পাওয়া উচিত, রাইট? তাহলে অ্যালুমিনিয়ামে বেশি হওয়া উচিত, রাইট? এরকম তো হওয়া উচিত, বাট এরকম কিন্তু হয় না। হয় কিরকম বলতো? ম্যাগনেসিয়ামটা বেশি হয়ে যায়, অ্যালুমিনিয়ামটা কম হয়, এরকম হয়। উল্টা হয়ে যাচ্ছে কেন? তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করে দেখো ভাইয়া, তাহলে কিন্তু তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। হ্যাঁ, দেখো ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিরকম? 1s2 2s2 2p6 এবং 3s2। তার মানে দেখছো বাইরে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। এবং অ্যালুমিনিয়ামে যদি তুমি ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে দেখো কিরকম হয়? 1s2 2s2 2p6 3s2 3p1। দেখছো এরকম বিষয়টা। এইবার আমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করি, একটা বুঝলেই তোমরা বাকিগুলো বুঝবা। মনোযোগ দিই। 3s2 এস এর মধ্যে কয়টা থাকতে পারে বলো? চ্যাপ্টার 3 এর কনসেপ্ট, দুইটা থাকতে পারে, রাইট? যেহেতু দুইটার মধ্যে দুইটাই আছে, তাহলে এই গঠনটাকে আমরা কি বলতে পারি? একটা পূর্ণ গঠন, বুঝছো? এই অরবিটালটাকে আমরা কি বলতে পারি? একটা পূর্ণ ইলেকট্রন দ্বারা পূর্ণ অরবিটাল। পূর্ণ অরবিটাল গুলোর স্টেবিলিটি বা স্থিতিশীলতা অনেক বেশি হয়। বাট এখানে খেয়াল করে দেখো আমাদের ইলেকট্রন বিন্যাসটা কিরকম হয়? সর্বশেষ কক্ষপথের 3s2 3p1, তাই না? হ্যাঁ, দেখো s2 কমপ্লিট আছে, বাট পিটাকে কমপ্লিট আছে না। পিটার মধ্যে কতগুলো ইলেকট্রন নেওয়া লাগবে বলতো? 6টা ইলেকট্রন, বাট আছে মাত্র একটা। তাহলে 5টা ইলেকট্রন নেওয়া লাগবে না? অনেক কষ্টকর বিষয়। একটু চিন্তা করে দেখি ভাই, আমি যদি এই একটা ইলেকট্রনকে এখান থেকে বের করতে পারি, তাহলে আমাদের গঠনটা কি হয়ে যাবে? 3s2 3p0। তাহলে 3s2 গঠনটা তো অনেকটা এরকমই হয়ে গেল, তাই না? তার মানে আমি যদি একটা ইলেকট্রন বের করে পূর্ণ গঠন তৈরি করতে পারি, তাহলে আমি অনেক বেশি স্থিতিশীলতা অর্জন করতে পারবো, আমার অনেক বেশি ভালো লাগবে, তাই না? এই অ্যালুমিনিয়ামের তত বেশি ভালো লাগবে। যেহেতু আমি একটা ইলেকট্রন বের করে আমার ওই ভালো লাগাটা নিয়ে আসতে পারি, তার মানে এখানে এই একটা ইলেকট্রন বের করাটা কি হবে? ইজি হবে, সহজ হবে। ওকে, সহজ হবে। তাহলে যেহেতু ওর ক্ষেত্রে ইলেকট্রন বের করা সহজ, তাই ওর জন্য শক্তির মানটাও কম। বুঝতে পারছি? আচ্ছা, তো এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এইটা পারবা। হ্যাঁ, তাহলে এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বেরিলিয়াম এবং বোরন, এদের মধ্যে সম্পর্কটা কিরকম হয় এটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু বুঝলাম। এবার কিন্তু আরো ব্যতিক্রম আছে। হ্যাঁ, ব্যতিক্রম কিন্তু শেষ হয় না। আসো আমরা আরো ব্যতিক্রম দেখি। 3 নাম্বার ব্যতিক্রমটা কি? সেটা হচ্ছে ধরো আমরা বলতে পারি হচ্ছে, এবার ধরো আমরা দ্বিতীয় পর্যায়ে আসি। হ্যাঁ, নাইট্রোজেন এবং অক্সিজেন। তাহলে চিন্তা করে দেখো দুইজনে কোথায় আছে? দ্বিতীয় পর্যায়ে আছে। নাইট্রোজেন আছে গ্রুপ 15, অক্সিজেন আছে গ্রুপ 16। তাহলে বাম থেকে ডানে গেলে মানটা কিন্তু কি হওয়া উচিত ছিল? বৃদ্ধি পাওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল। বাট এরকম আসলে হয় না। হয় কিরকম দেখো, নাইট্রোজেনটা বেশি হয়ে যায়, অক্সিজেনটা কম হয়ে যায়, আবার আগের মতো উল্টা হয়ে গেল। ব্যাখ্যাটা কি ভাই? আসো আমরা একটু ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p3, দেখছো হয়ে গেছে না? আচ্ছা, আর অক্সিজেনে কিরকম হবে? মেদিকা কি 1s2 2s2 2p4, এরকম বিষয়টা। এবার খেয়াল করে দেখো ভাই, এখানে আমাদের কি আছে? 2s2 2p3 আছে, তাই না? সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস এরকমই তো আছে। এবার দেখো তো এস এর মধ্যে দুইটা থাকা উচিত, দুইটাই আছে, খুব ভালো কথা। পি এর মধ্যে 6টা থাকা উচিত, আছে কয়টা? 3টা, তার মানে অর্ধেক। তাহলে দেখো তো পি অরবিটালটা এখানে কি আছে? অর্ধপূর্ণ আছে।
তাহলে মনে রাখবে একটা কথা, পূর্ণ অরবিটাল গুলো যেমন অনেক বেশি স্টেবল হয়, অর্ধপূর্ণ অরবিটাল গুলো কিন্তু তত বেশি স্টেবল হবে। ঠিক আছে, পূর্ণ হোক অর্ধপূর্ণ হোক স্টেবল, স্থিতিশীল, এই জিনিসটা ওরা পছন্দ করে। এই জন্য এই কাঠামোটা তারা ভাঙতে দিতে চায় না। তাহলে এখান থেকে কি আমি সহজে ইলেকট্রন বের করতে পারবো না, কারণ ওরা কিন্তু এই কাঠামোটা পছন্দ করছে, তাই না? পছন্দ করলে তো তারা এখানে কোনো পরিবর্তন চাইবে না। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, বাট এখানে একটু চিন্তা করে দেখো তো, আমাদের এসটা এখানে কমপ্লিট আছে, হ্যাঁ, দুইটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে, খুব ভালো কথা, বাট পিটা দেখো কমপ্লিট নাই। দেখছো, 4টা ইলেকট্রন আছে। বলতে পারো ভাই আমি যদি 2টা ইলেকট্রন প্রবেশ করাইতে পারি তাহলে তো 6টা হয়ে যায়, বাট ইলেকট্রন প্রবেশ করানোর তো বেশি হয় না, আমাদের ইলেকট্রন ত্যাগ করানোর এখানে বিষয়, তাই না? আমি যদি চিন্তা করে দেখো, এখান থেকে একটা ইলেকট্রন বের করতে পারি, তাহলে আমার কাঠামোটা কি হয়ে যাবে? অনেকটা এটার মতো হয়ে যাবে, অর্ধপূর্ণ কাঠামো হয়ে যাবে, স্থিতিশীল কাঠামো হয়ে যাবে। তার মানে অক্সিজেন চাইবে কি, তার P4 থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাক, P3 হয়ে যাক, যার ফলে আমি এরকম স্টেবিলিটি বা স্থিতিশীলতা অর্জন করে ফেলি, হ্যাঁ, তখন আমারও ভালো লাগবে। আচ্ছা, তাই জন্য সে 4 থেকে কি করবে, একটা ইলেকট্রন কমাই দিয়ে P3 বানায় ফেলবে, তাই না? তাহলে এখানে ইলেকট্রনটা বের করা কি হয়ে গেল বলো? ইজি হয়ে গেল না? ইজি হয়ে গেল। যার ক্ষেত্রে যত সহজ আমি ইলেকট্রন বের করতে পারবো তার শক্তির মানটা তত কম। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এরকম গেল, বুঝতে পারছো? এই জন্য কিন্তু এটা শক্তির মানটা কম। এবার আসো আমরা কিন্তু আরেকটা ব্যাখ্যা পড়বো, সেটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। সেটা হচ্ছে ধরো ফসফরাস এবং হচ্ছে সালফার, এই দুটার মধ্যে সম্পর্ক কি রকম হয় সেটা হচ্ছে তোমরা ব্যাখ্যা করে ব্যাখ্যা লিখে আমাকে দিবা। ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে আশা করি ভাইয়া আমরা এখান থেকে সবকিছু বুঝলাম। আচ্ছা, গেল। এবার আসো ভাই, ইলেকট্রন আসক্তি, তাই না? ইলেকট্রন আসক্তি বলতে আসলে কি বোঝায়? তো সংজ্ঞাটা অনেকটা এই আমাদের আয়নীকরণ শক্তির মতোই, হ্যাঁ, অনেকটা হচ্ছে এই আয়নীকরণ শক্তির মতোই। যদি আমি বলতে চাই যে 1 মোল গ্যাসীয় পরমাণু, এখানে আমরা কি করতেছিলাম, ইলেকট্রন বের করতেছিলাম, বাট ইলেকট্রন আসক্তিতে আমাদের কি করা লাগে, ইলেকট্রন প্রবেশ করানো লাগে। বুঝতে পারছো? তাহলে সংজ্ঞাটা কিরকম হয়ে যাবে? দেখো আমি কপি করে নিয়ে আসলাম, এখন আমি এখানে এডিটিং করব। সো আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি ছিল, ইলেকট্রন বের করার কথা ছিল, তাই না? বাট ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিন্তু আমি ইলেকট্রন বের করব না, বরঞ্চ আমরা 1 মোল ইলেকট্রন এখানে কি করাবো, প্রবেশ করাবো। হ্যাঁ, বের করব না, বরঞ্চ আমরা 1 মোল ইলেকট্রন কি করব, প্রবেশ করাবো, প্রবেশ করিয়ে। তাহলে ইলেকট্রন প্রবেশ করালে তো সেটা আর ধনাত্মক আয়ন তৈরি করবে না, সেটা কি আয়ন তৈরি করবে বলতো? সেটা কিন্তু ঋণাত্মক আয়ন তৈরি করবে। ওকে, সেটা হচ্ছে ঋণাত্মক আয়নে কনভার্ট হয়, তাই না? এবং এই প্রসেসে কিন্তু বাইরে থেকে আমাকে শক্তি দেওয়া লাগবে না, বরঞ্চ ভেতর থেকে, হ্যাঁ, ভেতর থেকে, পরমাণুর ভেতর থেকে শক্তি নির্গত হয়। ওকে, একটু কি বুঝতে পারলাম? শক্তি কিন্তু ভেতর থেকে বাইরে আসে, এরকম বিষয়টা। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমাকে জোর করে ইলেকট্রনটাকে বের করতে হচ্ছিল, তাই না? তাহলে আমাকে কাজ করতে হচ্ছিল, আমি বাইরে থেকে শক্তি দিচ্ছিলাম, তাই শক্তির প্রয়োজন ছিল। বাট ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কিন্তু বাইরে থেকে শক্তি দেওয়া লাগে না, বরঞ্চ ওই ইলেকট্রনটা নিউক্লিয়াস নিজের দিকে টান দিয়ে কাজ করার ক্ষেত্রে নিউক্লিয়াসের কাজ করা লাগে। বুঝতে পারছো বিষয়টা? নিউক্লিয়াস এখানে কাজ করে, আমার কিন্তু কাজ করা লাগে না। আচ্ছা, খেয়াল করে দেখো। আচ্ছা, আমি তোমাকে একটু এক্সপ্লেন করে দিই, আর একটু এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। ধরো আমার এখানে কি আছে, একটা নিউক্লিয়াস আছে, এই ধরো তার সর্বশেষ কক্ষপথ, এখানে ধরো একটা ইলেকট্রন আছে, তাই না? এখন আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কি ছিল বলতো? বাইরের কক্ষপথে ইলেকট্রন ছিল, আমি সেটাকে টান দিয়ে বের করতেছিলাম, তার মানে নিউক্লিয়াসের এগেনস্টে আমি কাজ করতেছি, তাই না? তাহলে আমার কাজ করা লাগবে, এই জন্য শক্তিটা প্রয়োজন ছিল বাহির থেকে। বাট এখানে কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ দেখো, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, আর নিউক্লিয়াসের চার্জ তো পজিটিভ, কারণ প্রোটন আছে। যার ফলে এই যে ইলেকট্রন, সে হচ্ছে নিউক্লিয়াসের দিকে বরঞ্চ আরো আকর্ষিত হবে। বুঝতে পারছো? তার মানে আমাকে কিন্তু কাজ করা লাগতেছে না, নিউক্লিয়াস নিজে কাজ করবে, নিজে ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসবে, এরকম বিষয়টা। যেহেতু নিউক্লিয়াসে কাজ করা লাগতেছে, সো পরমাণুর ভেতরে হচ্ছে কাজটা হইলো, সেই কাজটাই হচ্ছে শক্তি আকারে নির্গত হবে। তোমরা কথা কি ধরতে পারছো? আশা করি এটা তোমাদের ক্লিয়ার। ওকে, আচ্ছা, তো আমি ধরো একটা এক্সাম্পল দিলাম। ধরো আমি তোমাকে কি করলাম, ক্লোরিন দিলাম তোমাকে। হ্যাঁ, ক্লোরিনের মধ্যে আমি কি করব, একটা করে ইলেকট্রন প্রবেশ করাবো। তাহলে 1 মোল ক্লোরিনে 1 মোল করে ইলেকট্রন প্রবেশ করায় তাকে হচ্ছে 1 মোল ক্লোরাইড আয়নে কনভার্ট করব। তাহলে এই প্রসেসে যেই পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন হবে সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। এই মানটা অবশ্যই কি হবে, এটা কিন্তু নেগেটিভ একটা মান হবে, কারণ আমার কিন্তু কাজ করা লাগে নাই, আমার কাজগুলো হয় পজিটিভ, অন্যজনের কাজগুলো হয় নেগেটিভ।
এইবার আমরা যদি এখানে সম্পর্কটা দেখতে চাই, আসলে আমরা সম্পর্কটা দেখি, উপর থেকে নিচে আসলে কি হবে এবং বাম থেকে ডানে গেলে কি হবে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, উপর থেকে নিচে আসলে আকার বাড়তে থাকে, তাই না? আকার বাড়তেছে। আচ্ছা, আকার বাড়লে ইলেকট্রনটাকে সহজে বাইরের কক্ষপথে নিতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়, তাই না? যদি আমাদের আকার আস্তে আস্তে বড় হয় তাহলে ইলেকট্রনটিকে টান দেওয়া কি ইজি হবে কিনা। আচ্ছা, তো আসো আমরা এখানে একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এক্সাম্পল যত বেশি দেখবো তত ভালো হবে। ধরো আমরা ওই যে সোডিয়াম, হ্যাঁ, আর ধরো ওই যে পটাশিয়াম, এইগুলো আমরা দেখার চেষ্টা করি। সোডিয়ামে দেখছিলাম কি 3টা শক্তিস্তর আছে। সো ধরো এই আমাদের নিউক্লিয়াস, এই ধরো আমাদের সর্বশেষ কক্ষপথ শক্তিস্তর। পটাশিয়ামে 4টা ছিল, তো ধরো হচ্ছে এই আমাদের নিউক্লিয়াস, এ হচ্ছে সর্বশেষ কক্ষপথ, তাই না? একটু বড় হবে, এটা একটু ছোট হবে, 4টা শক্তিস্তর তাই একটু বড় হবে। এবার আমি চিন্তা করলাম যে, খেয়াল করে দেখো, ধরো আমাদের এখানে কি আছে, নিউক্লিয়াস থেকে সমদূরত্বে একটা ইলেকট্রন আছে, তাই না? ধরো এই যে ইলেকট্রনটা এখানে আছে, ওদের জন্য ধরো ইলেকট্রনটা এখানে আছে। নিউক্লিয়াস থেকে সমদূরত্বে আমাদের ইলেকট্রনগুলো আছে। হ্যাঁ, এইবার একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করি। আমাদের এই শক্তি স্তরে নিশ্চয়ই ইলেকট্রন আছে, তাই না? একটা ইলেকট্রন তো আছে। আচ্ছা যাই হোক, ইলেকট্রন তো অ্যাটলিস্ট আছে। এখানে কিন্তু বাইরের কক্ষপথে ইলেকট্রন আছে, তাই না? একটু চিন্তা করে দেখো তো, এই ইলেকট্রন থেকে আমাদের বাইরে থেকে আসা ইলেকট্রনের দূরত্ব কিরকম? নিশ্চয়ই একটু তুলনামূলক বেশি। আর এখানে দূরত্বটা কিরকম হবে? নিশ্চয়ই তুলনামূলক কম হবে, রাইট? তার মানে চিন্তা করে দেখো, এই ইলেকট্রনটা কিন্তু নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে, খুব ভালো কথা। বাট এই বাইরে যে ইলেকট্রনটা আছে তার জন্য কিন্তু সেটা বিকশিত হচ্ছে। কথা কি বুঝতে পারছো? এই বাইরের ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা কিন্তু আকর্ষিত হচ্ছে, কথা ঠিক আছে। বাট এই বাইরে থেকে ইলেকট্রন দ্বারা কিন্তু বিকশিত হচ্ছে, সেম কথা। ও কিন্তু নিউক্লিয়াস দ্বারা আকর্ষিত হচ্ছে, ঠিক আছে। বাট এই বাইরে থেকে যে ইলেকট্রনটা আছে সেটা দ্বারা কিন্তু বিকশিত হচ্ছে, রাইট? বুঝতে পারছি তো? এখন নিউক্লিয়াস থেকে যেহেতু আমাদের দূরত্বটা সমান, তাহলে আমরা চিন্তা করলাম নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বলটা সমান। বাট একটু খেয়াল করে দেখো তো, এই ইলেকট্রনের সাথে তার বিকর্ষণ শক্তিটা কি সমান হবে কিনা, বিকর্ষণ বলটা কি সমান হবে কিনা? আমরা ফর্মুলা কি দেখছিলাম? ফর্মুলা দেখছিলাম কি, এফ সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার, এরকম একটা সম্পর্ক দেখছিলাম। দূরত্ব যত কম বলটা তত বেশি, এরকম ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তো এখানে দূরত্ব কোথায় কম? নিশ্চয়ই এখানে দূরত্ব কম, 4টা শক্তি স্তর, দূরত্ব কিন্তু কম এখানে, তাই না? দূরত্ব কম হলে কি হয়? বিকর্ষণটা বেশি হয়। তার মানে এখানে বিকর্ষণটা কিন্তু তুলনামূলক বেশি। এখানে বিকর্ষণটা কম, এখানে কিন্তু বিকর্ষণটা বেশি। যখনই নিউক্লিয়াস দেখবে আমার নিজের ইলেকট্রনগুলো এই ইলেকট্রনটাকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিচ্ছে, হ্যাঁ, এই যে ইলেকট্রনটা আছে ওকে বিকর্ষণ করে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে, তখন সেই ইলেকট্রনটাকে নিজের কাছে নেওয়ার প্রতি অত বেশি ইন্টারেস্টেড হবে না। বুঝতে পারছো কথা? যখন দেখবে যে এরকম ভাবে বিকর্ষণ করে দূরে দেওয়ার চেষ্টা করতেছে আমার যে ইলেকট্রনগুলো আছে তারা, তখন এই নিউক্লিয়াসটা অত বেশি ইন্টারেস্ট দেখাবে না, অত বেশি আকর্ষণ করতে চাইবে না। বুঝতে পারছো? মানে এটা নিট প্রভাব, বুঝছো, মোট একটা প্রভাব। তার মানে আমি বুঝতেই পারলাম এখানে তাহলে আমাদের কি হবে, যেহেতু দূরত্ব যেহেতু এখানে বেশি, বিকর্ষণ বলটা কম, তাহলে নিউক্লিয়াসকে দেখবে আমার তো এখানে বিকর্ষণ বলটা তুলনামূলক কম, তাহলে আমি ধরে ধরে নিজের কাছে আরো নিয়ে আসি, তাই না? তাহলে এইখানে মেনলি ইলেকট্রন নেওয়ার প্রতি ইন্টারেস্টটা বেশি থাকবে, তাই না? বুঝতে পারছো? এখানে কিন্তু শক্তিটা বেশি থাকে। ওকে ওকে, তার মানে আমি কি বুঝতে পারলাম, আকার যত বাড়বে বাইরের শক্তি স্তরের ইলেকট্রন থেকে এই সবচেয়ে বাইরের যে ইলেকট্রনটা আছে, এখানে যে গোলাপি কালারে আমি ইলেকট্রন বলতেছি, তাই না, ওই যে 1 মোল ইলেকট্রন যোগ করার যে ইলেকট্রনের কথা আমি বলতেছিলাম, এই ইলেকট্রনের মধ্যবর্তী দূরত্ব কমবে, বিকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, যার ফলে ইলেকট্রন আসক্তির মানটা হ্রাস পাবে। অনেকের হয়তো একটু কনফিউজিং লাগতেছে, ভাই এগুলো আমি কি বলতেছি। জাস্ট সিম্পলি মনে রাখো, আকার যত বাড়বে বিকর্ষণ বলটা তত বেশি হবে, যার ফলে আকর্ষণ বলটা কমে যায়, ইলেকট্রন আসক্তি কমে যায়। এখন কি তোমাদের ক্লিয়ার হয়েছে? যদি প্রথম কথাগুলো তোমাদের কনফিউজিং লাগে, এই কথাটা শোনো। আকার যত বাড়বে আমাদের এই ইলেকট্রনের থেকে এই ইলেকট্রনের দূরত্ব কমবে, যার ফলে বিকর্ষণ বলটা বৃদ্ধি পাবে, এই সূত্র মোতাবেক, তাই না? বিকর্ষণ বল বাড়লে এই আকর্ষণ বলটা কমে যাবে, যার ফলে ইলেকট্রন আসক্তির মান কমে যায়। ওকে, তার মানে আমি দেখতে পারলাম যত বড় আকার আমার ইলেকট্রন আসক্তির মান তত কম। তাহলে নিশ্চয়ই আমি বুঝতে পারতেছি, এখন আমরা যদি কমন সেন্স খাটাই ভাই, যত বড় আকার হবে, যত ছোট আকার হবে, তত বেশি কি হবে? ইলেকট্রন আসক্তি হবে না, তত বেশি আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি হবে। বুঝতে পারছো? ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা আমাদের ক্লিয়ার। দেখো তো এই সম্পর্কটা কিন্তু আয়নীকরণ শক্তির মতোই হয়ে গেছে, তাই না?
একদম আয়নীকরণ শক্তির মতোই কিন্তু এই সম্পর্কটা হয়ে গেছে। তুমি বলতে পারতা ভাই এটা তো একটা উল্টা উল্টা সম্পর্ক, আয়নীকরণ শক্তিতে আমরা ইলেকট্রন বের করছিলাম আর ইলেকট্রন আসক্তিতে আমরা ইলেকট্রন যোগ করছিলাম, তাহলে উল্টা হওয়া উচিত না? আমরা তো দেখছিলাম ধাতব এবং অধাতব ধর্মে উল্টা হচ্ছিল, ধাতব ধর্ম যেদিকে বৃদ্ধি পায় অধাতব ধর্ম যে সেই দিকে হ্রাস পায়। তাহলে এখানে তো আমরা দেখলাম ভাই ইলেকট্রন যোগ করা লাগে, ইলেকট্রন বের করা লাগে, শক্তি বাইরে থেকে দেওয়া লাগে, শক্তি ভেতর থেকে বের হচ্ছে, উল্টা উল্টা সম্পর্ক, রাইট? তাহলে এখানে কেন সম্পর্কগুলা উল্টা হচ্ছে না, এখানে কেন সম্পর্কগুলা সেম হয়ে গেছে, তাই না? তোমার মনে প্রশ্ন জাগতেই পারে। আসলে ভাই তুমি যদি ব্যাখ্যা করে চিন্তা করো যে এখানে কিন্তু সেম না, বুঝতে পারছো? এখানে কিন্তু অপোজিটই আছে। হ্যাঁ, জিনিসটা কিন্তু অপোজিটই আছে। কিভাবে অপোজিট আছে চিন্তা করে দেখো। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে বাম থেকে ডানে গেলে আমাদের কাজটা টাফ হচ্ছিল, কাজটা টাফ হচ্ছিল না, আকার কমতেছিল, ইলেকট্রন বের করা কষ্টকর হচ্ছিল, তাই না? বাট এখানে কি হচ্ছে, বাম থেকে ডানে গেলে আমাদের শক্তির মানটা বেশি আসতেছে, তাই না? কারণ সেই কাজটা ইজিয়ার হয়ে গেছে। ওকে, মনে রাখবো যে যত বেশি ইজিয়ার হয় তত বেশি শক্তি আমাদের বের হয়। আচ্ছা, আমি কথাটা আরেকবার এক্সপ্লেন করি। দেখো, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যত ইজিয়ার হবে ইলেকট্রন নেওয়া তত বেশি শক্তি ভেতর থেকে বের হবে। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যত ইজি হবে ইলেকট্রন বের করা তত কম শক্তি আমাদের লাগবে। তাহলে উল্টা হয়ে গেছে না? আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ইজির জন্য কম লাগতো, আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে ইজির জন্য বেশি বের হচ্ছে। ওখানে ইজির জন্য কম, এখানে ইজির জন্য বেশি, তাহলে উল্টা হয়ে গেছে না? সেই উল্টা প্রভাবের জন্যই কিন্তু এই জিনিসটা এরকম চলে আসছে। কথা কি ধরতে পারছো? যদি কথাগুলো কঠিন লাগে আমাকে কমেন্টে বলবা, আমি কিন্তু একদম সিম্পলি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। তোমরা হচ্ছে এই জায়গায় সবাই একটু ঝামেলা করো, এই জায়গায় সবাই একটু প্যাচ লাগাও। জাস্ট একটু মনে রাখবো ভাই, আয়নীকরণ শক্তির সম্পর্ক যেরকম ইলেকট্রন শক্তির সম্পর্ক একদম সেরকম, একদম সেম। ওকে, আচ্ছা, এখন বুঝতে পারলাম। এবার আসা হচ্ছে ব্যতিক্রম গুলায়। ব্যতিক্রম, এখানে অত বেশি ব্যতিক্রমের কোনো প্রয়োজন নাই, জাস্ট একটাই আমরা শিখে রাখি, সামনে আমাদের লাগবে। সেটা হচ্ছে ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে আমরা জানি ফ্লোরিন আছে দ্বিতীয় পর্যায়ে, ক্লোরিন আছে তৃতীয় পর্যায়ে। তাহলে আকার বড় এইটার, আকার ছোট এইটার, তাই না? তাহলে যুক্তি মতে উপর থেকে নিচে আসলে আমাদের শক্তির মানটা কি হওয়া উচিত বলতো? কমে যাওয়া উচিত, রাইট? তাহলে এটার মানটা কম হওয়া উচিত, রাইট? আর এটার মানটা বেশি হওয়া উচিত, এরকম হওয়া উচিত। বাট এরকম কিন্তু হয় না, হয় কি? হয় হচ্ছে উল্টা, হয় কি? উল্টা। কেন উল্টা হয়? আসো ইলেকট্রন বিন্যাস করে দেখি। ফ্লোরিনে ইলেকট্রন বিন্যাস কি? ভেতরে কক্ষপথ আছে 2টা, বাইরে আছে 7টা। আর ক্লোরিনের জন্য কিরকম হবে? 2,8,7। ওকে, তাহলে দেখো তো সর্বশেষ শক্তি স্তরে এখানে কয়টা ইলেকট্রন আছে? 7টা না? 7টা আছে। তার মানে বুঝতেই পারতেছি দ্বিতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন। ইলেকট্রন ঘনত্ব কিন্তু এখানে অনেক বেশি, বুঝছো? ইলেকট্রন ঘনত্ব এখানে অনেক বেশি, রাইট? ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি, যার ফলে আমি যদি এই ফ্লোরিনের বাইরে ইলেকট্রন আনতে যাই, বুঝছো? আমি যদি এই ফ্লোরিনের বাইরে ইলেকট্রন আনতে যাই, ধরো এখান থেকে আমি কি করলাম, একটা ইলেকট্রন এখানে আনতে যাচ্ছি, তাহলে এই 7টা ইলেকট্রন মিলে তাকে অনেক অনেক বেশি বিকর্ষণ করে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, বুঝতে পারছো? অনেক অনেক বেশি বিকর্ষণ করে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, যার ফলে সে সহজে ইলেকট্রনটাকে নিজের কাছে নিতে পারবে না, তার জন্য কাজটা কঠিন হয়ে যাবে। আমরা কি বলছিলাম? ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কঠিন কাজের জন্য কি লাগে? কম শক্তি লাগে, রাইট? মানে কম শক্তি বের হয়, এভাবে বলা উচিত। তার মানে এখানে কিন্তু মানটা কি হয়ে যাবে? কমে যাবে। ক্লোরিনের জন্য দেখো 3টা শক্তি স্তর আছে, তার মানে এখানে কিন্তু ইলেকট্রন ঘনত্বটা ফ্লোরিনের তুলনায় কি হবে? কম হবে না? কম হবে, যার ফলে ক্লোরিনের জন্য এই বিকর্ষণের মানটা কম হবে। নিউক্লিয়াস দেখবে বিকর্ষণ কম আছে, সো আকর্ষণ আমি বাড়াই দেই, রাইট? আকর্ষণ বাড়ানো মানে কি? কাজটা ইজি হয়ে যাবে। যেখানে যত বেশি ইজি কাজ, হ্যাঁ, যেখানে ইলেকট্রন নেওয়াটা যত বেশি ইজি, সেখানে নিউক্লিয়াস তত বেশি কাজ করে, তত বেশি শক্তি রিলিজ করে, বুঝতে পারছি? এই জন্য ওর জন্য শক্তির মানটা কিন্তু কমে যায়, বুঝছো? ইজ ইট ক্লিয়ার? আমাদের মনে হয় কি ব্যতিক্রম একটা পড়লেই যথেষ্ট, আর লাগে না আর কি। আশা করি ভাইটা আমরা বুঝতে পারছি, তাই না? জাস্ট তুমি এইভাবে মনে রাখো, ইলেকট্রন ঘনত্ব দিয়ে আমরা জিনিসটাকে একটু মনে রাখি, হ্যাঁ? আচ্ছা, চলো আমরা আগাই। এরপর ভাই তড়িৎ ঋণাত্মকতা খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, হ্যাঁ, এটাকে আমরা কিন্তু ইএন দিয়ে প্রকাশ করতে পারি, ইএন। তাহলে ইআই হচ্ছে আয়নীকরণ শক্তি, ইএ হচ্ছে ইলেকট্রন শক্তি, আর ইএন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞাটা কিরকম? সমযোজী বন্ধনে আবদ্ধ
হ্যাঁ, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন জোড়কে কোন পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা। সেটাই হচ্ছে আমাদের তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখি, আমরা হয়তো সমযোজী বন্ধন এখনো পড়ি নাই, 9-এ কিন্তু পড়ছিলাম, তাই না? তাহলে সেই কনসেপ্টটা যদি আমি এখানে তোমাদের একটু অ্যাপ্লাই করার চেষ্টা করি, ধরো আমাদের এখানে কি আছে, HF বলে একটা যৌগ আছে, এখানে আমাদের কি হচ্ছে, ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, তাই না? সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের শেয়ারিং, এভাবে কিন্তু সমযোজী বন্ধন তৈরি হয়। 9-এর পড়াগুলো একটু চিন্তা করো। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, এই যে আমাদের যে বন্ধনটা তৈরি হলো, এই বন্ধনে ইলেকট্রন কিন্তু দুইটা পরমাণু সমানভাবে শেয়ার করে না। দেখা যায় কি, ফ্লোরিন হচ্ছে এই বন্ধনে ইলেকট্রনটাকে বেশি বেশি আকর্ষণ করে, হাইড্রোজেন কম কম আকর্ষণ করে, তাই না? যে বেশি আকর্ষণ করলো তার তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, যে কম করলো তার মানটা কম। যে বেশি আকর্ষণ করলো তাকে আমরা এরকম ভাবে ডেল্টা নেগেটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করি, যে কম আকর্ষণ করলো তাকে আমরা ডেল্টা পজিটিভ চিহ্ন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এখন মানে এখন তোমার প্রশ্ন জাগতেই পারে, ভাই আমি কেমনে বুঝবো কোনটা বেশি আকর্ষণ করবে কোনটা কম আকর্ষণ করবে? তাহলে আসো ভাই আমরা আবার পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে চলে যাই, তাই না? বাম থেকে ডানে গেলে কি হয় দেখো তো, আবার দেখো সেম গান আমরা আবার গাইবো, তাই না? উপর থেকে নিচে আসলে কি হয়, আগে আমরা উপর থেকে নিচে একটু ক্লিয়ার করি। উপর থেকে নিচে আসলে আমাদের আকার কিন্তু বাড়তে থাকে, তাই না? আকার বাড়তে থাকে মানে কি, নিউক্লিয়াস থেকে বাইরের ইলেকট্রন গুলো দূরত্ব বাড়তে থাকে। দূরত্ব বাড়লে কি সহজে আমি এই ইলেকট্রনটাকে আকর্ষণ করতে পারবো না? দূরত্ব তো বেশি, আমরা দেখছিলাম কি দূরত্বের সাথে আকর্ষণ বলের সম্পর্ক কি হয়, ব্যস্তানুপাতিক হয়। তার মানে দূরত্ব যেহেতু এখানে বাড়তেছে, সেখানে কি হবে বলতো, আমাদের তড়িৎ ঋণাত্মকতা কমবে। ওকে, আবার দেখো বাম থেকে ডানে গেলে কি হবে, আকারটা হ্রাস পাচ্ছে, কমতেছে। কমলে কি হবে, নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষপথে দূরত্ব কমবে, দূরত্ব কমলে আকর্ষণ বাড়ে, তার ফলে এখানে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটির মানটা বেড়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে আমরা বিষয়টাকে ক্লিয়ার হইতে পারলাম। আচ্ছা, আমরা যদি একটু জিনিসটা একটু চিন্তা করি, এই জিনিসটা কার সাথে মিলে গেল বলতো, এটা কিন্তু আমাদের ওই যে ইলেকট্রন আসক্তি এবং আয়নীকরণ শক্তি দুটার সাথে মিলে গেছে, দেখছো? সেম ব্যাখ্যা, রাইট? এখানেও প্লাস, এখানেও প্লাস। আবার দেখো তুমি যদি আয়নীকরণ শক্তির মধ্যে দেখো, এখানেও দেখছো প্লাস। তার মানে আয়নীকরণ শক্তির জন্য যেরকম বৈশিষ্ট্য, ইলেকট্রন আসক্তির জন্য একই রকম বৈশিষ্ট্য, আবার তড়িৎ ঋণাত্মকতার জন্য কিন্তু একই রকম বৈশিষ্ট্য, তিনটা সেম, তিনটা ভাই ভাই, এরকম চিন্তা করো আর কি। ওকে, আচ্ছা, এই ধর্মে কিন্তু আর কোনো ব্যতিক্রম নাই, বুঝছো? এখানে কিন্তু সবাই অনেক সিম্পল। যাই হোক, এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই, সংজ্ঞাটা পড়বা। আচ্ছা, এখান থেকে তুমি যদি কিছু মুখস্থ ভ্যালু মনে রাখো তাহলে মনে হয় একটু ভালো হয়। ফ্লোরিনের কত আসে জানো? এই মানটা হচ্ছে 4। এটাকে আসলে একটা তুলনামূলক মান দিয়ে আমরা প্রকাশ করি, হ্যাঁ, আকর্ষণ বা বিকর্ষণ এরকম একটা তুলনা দিয়ে প্রকাশ করি। বিজ্ঞানী পাউলি হচ্ছে এই জিনিসটা প্রথম আবিষ্কার করছে, তাই এটাকে আমরা কি বলি, পাউলিং স্কেল বলি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। ফ্লোরিন হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, ফ্লোরিন সবচেয়ে বেশি হয়। ফ্লোরিনের আগে কি আছে বলো? অক্সিজেন। অক্সিজেন হবে 0.5 কম, মানে 3.5। তার আগে কি আছে বলো? নাইট্রোজেন, আরো 0.5 কম, মানে 3। তার আগে কি আছে বলো? কার্বন, তাই না? কার্বন হচ্ছে কত? 2.5। ওকে, এই কয়েকটা মনে রাখো, আমার মনে হয় যে এই কয়েকটা মনে রাখাই যথেষ্ট, এখানে কিন্তু কোনো এক্সেপশন নাই, মনে রাখাটা ইজি। আচ্ছা, চলে আসো, আমরা একদম লাস্টের টপিকে চলে আসলাম। আজকে ক্লাস একটু বড় হচ্ছে কারণ এটাই আমাদের ফাইনাল ক্লাস। হ্যাঁ, পর্যায় সারণী কি কি সুবিধা আছে? কি কি সুবিধা আছে? প্রথম কথা হচ্ছে রসায়ন পাঠটা সহজ করা, রসায়ন পাঠ সহজ করা। একটু চিন্তা করে দেখো, আমাদের যতগুলো মৌল আছে, কতগুলো মৌল আছে বলতো? 2016 সালের ডাটা থেকে আমরা দেখতে পারি পর্যায় সারণীতে 118টা মৌলকে জায়গা দেওয়া সম্ভব। তাহলে আমি যদি 118টা মৌলের যদি সবগুলার আলাদা করে ধর্ম দেখার চেষ্টা করি, ভৌত ধর্ম যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, রাসায়নিক ধর্ম যেমন জারণ বিক্রিয়া, তাই না? জারণ বিজারণ বিক্রিয়া তুমি চিন্তা করো, টাইট্রেশন বিক্রিয়া, তাই না? দহন বিক্রিয়া, এই সবগুলো বৈশিষ্ট্য যদি আমি 118টা মৌলের জন্য আলাদা আলাদা করে পড়তে যাই, আমার নিশ্চয়ই একটু কষ্ট হবে। বাট পর্যায় সারণী কি করে দিচ্ছে, মৌলগুলোকে গ্রুপ গ্রুপ করে দিচ্ছে, তাই না? সে বলছে কি, গ্রুপ 1-এ যারা আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সবাই হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। আবার কি বলছে, গ্রুপ 16-তে যারা আছে, চ্যালকোজেন, তারা সবাই হচ্ছে আকরিক তৈরি করে।
গ্রুপ 17 তে যারা আছে হ্যালোজেন, তারা সবাই হচ্ছে সামুদ্রিক লবণ তৈরি করে। তার মানে পর্যায় সারণী তৈরি হওয়ার ফলে মৌলগুলোকে আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে সাজায় ফেলছি, একটা পড়লেই বাকিগুলো পড়া হয়ে যায়। আমাদের বেশি বেশি করে না পড়ে এখন কম কম করে পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু রসায়ন পাঠটা কি হয়ে গেছে আমাদের বলতো, সহজ হয়ে গেছে। হ্যাঁ, রসায়ন পাঠকে সহজ করা। ওকে, আচ্ছা, দ্বিতীয় জিনিসটা কি, সেটা হচ্ছে নতুন মৌল আবিষ্কার। নতুন মৌল আবিষ্কার। আচ্ছা, এটা একটা মোটামুটি কনসেপ্ট কিন্তু আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, মেন্ডেলিফের কথা। মেন্ডেলিফ যখন প্রথম পর্যায় সারণী আবিষ্কার করছিলেন, তিনি কিছু ঘর ফাঁকা রাখছিলেন। তিনি বলছিলেন কি, এই ঘরে ভবিষ্যতে কিছু মৌল এসে জায়গা করবে, কিছু মৌল এসে এখানে বসবে, এরকম কিন্তু তিনি একটা কথা বলছিলেন, তাই না? পরবর্তীতে দেখা গেছে কি তার কথা সঠিক, তাই না? তার মানে নতুন নতুন মৌল যখন আসবে তাদেরকে আমরা পর্যায় সারণী মোতাবেক বিভিন্ন গ্রুপের মধ্যে জায়গা করে দিতে পারবো, তাই না? যেমন ধরো রিসেন্টলি কিন্তু 119 এবং 120 নাম্বার মৌল নিয়ে আলোচনা করা হচ্ছে। বলা হচ্ছে কি 119টা হবে গ্রুপ 1 এর এবং 120 নাম্বার হবে গ্রুপ 2 এর, তাই না? মিলে গেছে না? বুঝতে পারছো তো? তার মানে নতুন মৌল আবিষ্কার করা কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে গেছে পর্যায় সারণী তৈরি করার মাধ্যমে। লাস্টে কি বলতো, 3 নাম্বার সুবিধাটা হচ্ছে গবেষণা। এটা মৌল নিয়ে আমরা কি করতে পারি, নতুন নতুন গবেষণা করে নতুন নতুন ক্ষেত্রে সেটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, ওকে, এখান থেকে এগুলো রিডিং পড়া খুব একটা পরীক্ষা আসে না। সো আমাদের চ্যাপ্টারটা এই পর্যন্তই ছিল। ইনশাআল্লাহ আমরা পড়াগুলো বুঝতে পারছি। কোনো পড়া যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবা। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সামনে আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।